মিষ্টি দেখতে, কি বলো? তুমি ঠিক বলেছো। যদি আপনাদের আর কিছু জানার বা শোনার ইচ্ছা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। না না, ওইসব নিয়ে আপনি ভাববেন না। এমন তো না যে আপনারা আমার অপরিচিত। অনেক দিন থেকেই আপনাদের সাথে আমার পরিচয়। নতুন করে আবার কি জানবো বলুন? আপনারা না হয় নাই বা জানতে চাইলেন, কিন্তু মেয়ের গার্জেন হিসাবে তো আমাদের সবটা খুলে বলাই ভালো। ছোট বৌমা ঠিকই বলেছে, আমরা চাই না বিয়ের পর আমার মা মরা মেয়েটা কোনো কষ্ট পাক। আমাদের মেয়ে খুব শান্ত, কিন্তু সত্যি কথা বলতে ঘর সংসারের কাজ তেমন কিছু জানে না। ছোটবেলায় ওর মা মরে যাওয়ার পর থেকে আমরা ওকে একটু বেশি যত্ন করে মানুষ করেছি, তাই আর কি। ও এই ব্যাপার, এইসব নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমি ওকে ঠিক আমার নিজের মেয়ের মতো করে ভালোবাসবো, কখনো কোনো কষ্ট দেব না। আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল, এখনো তো বিট্টু এলো না। বলছিল যে ও এসেই এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করবে। আসলে ওই তো বিট্টু চলে এসেছে। আরে এতক্ষণে তোর আসার সময় হলো। আর বলিস না, দেশের যে অবস্থা, এই রাজনীতির চক্করে পড়ে যা হচ্ছে, আর থানায় এত চাপ পড়ছে যে আর কয়দিন পর দেখা যাবে ঘরে বউ ছেলে রেখে থানায় আসামিদের সাথে কাটাতে হবে। বৌমা, তুমি নাসরিনকে নিয়ে ভিতরে যাও। হ্যাঁ দাদা। এবার বল, বিয়ের ব্যাপারে কত দূর এগোলি? আচ্ছা, তুই একদম কনফার্ম তো যে আগামী 13 তারিখে তোর এঙ্গেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে কনফার্ম। তোর কি মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে তোদের সাথে মজা করছি? তুমি শুধু শুধু রাগ করছো। ও তো তোমায় এমনি জিজ্ঞাসা করছে, মানে বিষয়টাকে আরো ভালোভাবে বোঝার জন্য। এখন বিষয় বুঝে কোনো লাভ নেই। শোনো, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। আমাদের দুজনের ভালোবাসা কিভাবে পূর্ণতা পাবে সেটা ভাবো। আরে তোরা এখানে, আর ওদিকে ক্যাম্পাসে একটা নতুন ছেলে এসে আরে কি গেগা করে যাচ্ছিস তখন থেকে? যেটা বলবি সেটা ভালো করে বল না। গ্যারাকাল পাকিয়েছে, তাই নিয়ে সবাই ঝামেলা করছে। তোরা যাবি না? এখানে আমার জীবনটা গেড়াকল পাকিয়ে বসে, আর উনি এসেছেন আরেকজনের কথা শোনাতে। কি ব্যাপার রে? তোদের সবার মুখটা ওরকম লাগছে কেন? এরকম লাগছে কেন? তাহলে শোন, আগামী 13 তারিখে নাসরিনের এঙ্গেজমেন্ট অন্য কোনো ছেলের সাথে। যদি বিয়েটা একবার হয়ে যায় না, তাহলে কি হবে জানো? কি হবে? ওদের 3 বছরের ভালোবাসা ডানা মেলে আকাশে উঠবে, আর বেচারা আসিফ বসে বসে আঙুল চুষবে, ঠিক এইভাবে। তোরা এসব ফালতু কথা বন্ধ কর তো, আর কি করা যায় সেটা ভাব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ হ্যাঁ। তাই কি বুদ্ধি বন্ধু, তাড়াতাড়ি বল। তাহলে শোন, আমি বলছিলাম যে তুই আর নাসরিন দুজনে পালিয়ে যা, আর পালিয়ে গিয়ে বিয়ে করে নে। ব্যাস, ম্যাটার সলভ। তাই না? কাকা যদি জানতে পারে তাহলে কি হবে জানিস? সব কাটাকে জেলে ভরে একেবারে লাল করে দেবে। কথাটা তুই বন্ধু মন্দ বলিসনি, তার থেকে ভালো অন্য কোনো উপায় ভাব। অন্য কোনো উপায়? 1 মিনিট, অন্য কোনো উপায় কেন? ও তো কথাটা ভুল বলেনি। আর তাছাড়াও তোমার সাথে আমার সম্পর্কটা আমাদের পরিবারের কেউ কখনোই মেনে নেবে না। তার থেকে ভালো আমরা দুজনেই পালিয়ে যাই। পালিয়ে যাব? কিন্তু কোনো কিন্তু না। শোনো, একবার যদি আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই, তবে আজ না হয় কাল ঠিকই আমাদের মেনে নেবে। কিন্তু যদি আমরা পরিবারের মতামতের জন্য অপেক্ষা করি, তাহলে আমাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না। তাই বলছি
বলছি আমাদের জন্য এটাই একমাত্র রাস্তা। কিন্তু তোমার কাকা যদি জানতে পারে তাহলে? কিছু হবে না। শোনো, আমরা দুজনেই অ্যাডাল্ট, তাই একবার যদি আমরা কোনো রকম ভাবে বিয়েটা করে ফেলি না, তাহলে আমার কাকা কেন, পৃথিবীর কোনো আইনও আমাদের আলাদা করতে পারবে না। এটাও একটা পয়েন্ট, তবে যা করবি খুব সাবধানে। তবে দেখছি তো আমার মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বুদ্ধি আছে। তার বলতে যাই হোক, বাকি প্ল্যানটা তবে সেরে ফেলা যাক। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, বাকি কথা অফিসে গিয়ে হবে। কি হলো গিন্নি, কিছু বলবে? দেখো তো এই হারটা কেমন লাগছে। এটা আমি রাজুর বইয়ের আশীর্বাদের জন্য বানিয়েছি। বেশ সুন্দর। সত্যি বলছো? আমাদের নতুন বউকে বেশ মানাবে বলো। আহ গিন্নি, আবার শুরু করলে তো। আচ্ছা বলো তো, এগুলো তো তোমাদের মেয়েদের বিষয়ে আমি কি করে বলি? যাই হোক, এখন আমাকে একটু বেরোতে হবে। এখন আবার কোথায় যাবে? রাজুর আশীর্বাদের জন্য দুই একজনকে নিমন্ত্রণ করা হয়নি, তাদেরকেই বলতে যাব। ও আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমাকে এক কাপ চা দাও তো। হ্যাঁ দাদা, আপনি বসুন, আমি এখনই দিচ্ছি। এই নিন দাদা আপনার চা। আচ্ছা বৌমা, নাসরিনের আশীর্বাদের জন্য বিট্টুকে যে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো সব হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে, শুধুমাত্র ছেলের আংটিটা বাকি আছে। আপনার ভাই বলেছে আসার পথে ওটা নিয়ে চলে আসবে। তা বেশ ভালো, কিন্তু যার জন্য এত আয়োজন সে কোথায়? তাকে তো দেখছি না। ও মনে হয় ঘরে আছে, আপনি দাঁড়ান, আমি ওকে ডেকে দিচ্ছি। হ্যাঁ বলো। তুমি রেডি তো? আজ কিন্তু বিকেল 4টের বাসে পালাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এইবার বাড়ি থেকে কোনো রকম বেরোতে পারলেই ব্যাস। সাবধানে এসো, কেউ যেন কিছু বুঝতে না পারে। না না, ওসব নিয়ে ভেবো না, কাউকে কিছু বুঝতে দেব না, আর কেউ বুঝতেও পারবে না। কি এমন কথা বলছো যে কাউকে বুঝতে দেবে না? কই কিছু না তো, এমনি। আসলে সোহেলের কাল বার্থডে তো, তাই আমরা সবাই মিলে ঠিক করেছি যে ওকে একটা সারপ্রাইজ দেব। তাই আর কি, সেটাই ভাবছিলাম। ও আচ্ছা, ভালো তো। কিন্তু ছোট মা, তুমি এখানে কিছু বলবে? তেমন কিছু না, আসলে তুমি কয়দিন পর এই বাড়ি ছেড়ে চলে যাবে তো, তাই দাদার মনটা একটু খারাপ। তুমি যদি গিয়ে একটু ওনার সাথে সময় কাটাও, তাহলে যদি ওনার মনটা একটু ভালো হতো আর কি। আচ্ছা বেশ, চলো। ও তো বলছিল 2:30-এর মধ্যে বসে যাবে, এখন তো 3:15 বেজে গেল, এখনো আসছে না কেন বলতো? তবে কি ধরা পড়ে গেল আর আসবে না? আহ, তখন থেকে তোরা এসব কি বলছিস? ও তো কথা না বাড়িয়ে এই একটা ফোন করলেই তো পারিস। ও ঠিক বলেছে, একবার ট্রাই করে দেখ না। ভয় করছে, ফোনটা যদি তখন ওর বাড়ির লোক কেউ ধরে। এটাও তুই ভুল বলিসনি, জানতে পারলে একেবারে সারা জীবনের মতো একেবারে জেলের ভাত খাইয়ে দেবে। আমি বলি কি, ও আর আসবে না, চল আমরা চলে যাই। চলে যাব, কিন্তু আরে অত কিছু ভেবে লাভ নেই, আসার হলে এতক্ষণ চলে আসতো। চল তো। আসিফ, নাসরিন তুমি এসেছো? তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি জানো কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি?
ইস, ভেবেছিলাম আসবে না, এই যাত্রায় হয়তো বেঁচে গেলাম, কিন্তু না, তার হলো না। কেন যে তোতলাটা ওদের পালিয়ে যাওয়ার বুদ্ধিটা দিয়েছিল। ওরা তো পালিয়ে গেলে দিব্যি রোমান্স করবে, কিন্তু সেই কেসে ওর কাকা যদি আমাদের একবার হাতে পায় তাহলে যে কি অবস্থা হবে সে একমাত্র ওপর আল্লাহ জানে। আর বলো না, আব্বুর সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল, কোনো মতে আসতেই দিচ্ছিল না। কোনো রকমে এটা সেটা বলে কলেজে একটা ইম্পর্টেন্ট নোট নেব বলে বেরিয়েছি। ও তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তুমি আর আসবেই না। আমি বলি কি, তোদের এইসব কথা পরে বললেও হবে। এখন এখান থেকে চল, না হলে কেউ দেখে ফেললে বিপদ হতে পারে। তুই একদম ঠিক বলেছিস, সত্যি। আর দেরি করাটা আমাদের একদম ঠিক হবে না, চলো। হ্যাঁ চলো। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, কি এমন করো যে মেয়েটার দিকে নজর রাখতে পারো না? ও তো কলেজের কি ইম্পর্টেন্ট নোট আনবো বলে বেরিয়েছিল, বাড়ি ফিরবে না সেটাকে জানে। আহ বিট্টু, থাম তো। তখন থেকে সমানে ভাবিকে বকেই চলেছিস। রাজু তো গিয়েছে নাকি, ঠিক একটা খোঁজ নিয়ে আসবে। তুই একটু মাথা ঠান্ডা করে বস। খোকা, নাসরিনের কোনো খোঁজ পেলে? না মা, কোথাও কোনো খোঁজ পেলাম না। তবে একজন বলল আজ ঠিক 4টের বাসে নাকি নাসরিন আর তার সাথে একটা ছেলে ছিল, দুজনকে বাসে উঠতে দেখেছে। দাদা, সব শেষ। মামারা মেয়েটাকে এত কষ্ট করে মানুষ করলাম, আর সেই কিনা পরিবারে আমাদের কোনো মান সম্মানের কথা না ভেবে এইভাবে চলে গেল। এভাবে ভেঙে পড়বেন না, বিট্টু আছে তো, দেখবেন ও ঠিক খুঁজে বার করে আনবে। তুমি ঠিক বলেছ, আইনের চোখে ফাঁকি দিয়ে ওরা যাবে কত দূর? এবার কি করবে? এভাবে রাস্তায় রাস্তায় কাটিয়ে দেবে নাকি অন্য কোনো ব্যবস্থা করবে? খুব খিদেও পেয়েছে, সারাদিন কিছু খাইনি। সব কিছু তো বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? আশেপাশে কোনো হোটেল বা কোনো থাকার জায়গাও দেখছি না যে একটা রাত কাটাবো। এই সব কিছু তোতলাটার জন্য। ও যদি এই ঠিকানাটা না দিত তাহলে আমরা অন্য কোনো প্ল্যান করতাম। এই মাঝরাতে এখানে বসে মশা মারতে হতো না। তুমি একদম ঠিক বলেছো। দাঁড়া, ওই হতচ্ছাড়াটাকে একবার ফোন করি। হ্যালো, কে? কে? আমি তোর বাপ। ওঠ শালা। উনি ওখানে বসে বসে ঘুম মারছেন আর আমরা ফাঁকা আকাশের নিচে বসে আকাশে তারা গুনছি। আসিফ, তুই? আসলে নতুন নাম্বার তো, তাই চিনতে পারিনি। আচ্ছা ভাই, সবকিছু ঠিক আছে তো? ঠিক থাকলো কি করে? তোর কথা শুনে এখানে এসে তো আমার মাথার উপর ছাদটাও পাওয়া যাচ্ছে না। আসলে ভাই, আসলে কি হয়েছে বলতো ভাই? সোহেল ওর যে বন্ধুর উপর ভরসা করে তোদের এখানে পাঠিয়েছে। হঠাৎ করে সে ছেলেটা বিশেষ কোনো কাজের জন্য দিল্লি চলে গেছে। তোরা একটা কাজ কর, আজকে রাতটা তোরা যেমন তেমন করে কাটা, কাল আবার আমরা আলোচনা করে কোনো একটা বুদ্ধি বার করবো। ওকে, গুড নাইট। এত রাতে আবার কে এলো? আমি দেখছি। কি রে, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়লি যে? কে এসেছে? আমি বলি কি, তুমি একবার আশেপাশে এই বাড়িগুলোতে জিজ্ঞাসা করে দেখো, নিশ্চয় কোনো একটা ব্যবস্থা হবে। ঠিক বলেছো, চলো।
আঙ্কেল আমরা। তোমাদের তো ঠিক চিনলাম না। আসলে আঙ্কেল আমরা খুব বিপদে পড়েছি, আর বিপদে পড়ে এখানে এসেছি। এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? ঘর তো পাওয়া যাবে না, কিন্তু সাথে ওটা কে? দেখে তো বউ বলে মনে হচ্ছে না। বউ না, তবে কাল ঠিক হয়ে যাবে। সত্যি বলতে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমাদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নেয়নি, তাই আমরা পালিয়ে এসেছি। সেই জন্যই বলছি, আজকে রাতটা যদি আপনার বাড়িতে থাকতে দিতেন, ভয় নেই, ভাড়া দিয়ে দেব। ও তাই বলো যে দুজন দুজনের আশিক? না না, এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না। আমি তোমাদের ঘর ভাড়া দিয়ে মরবো নাকি? যদি একবার খোঁজে খোঁজে পুলিশ চলে আসে, তখন আমার মান সম্মান নিয়ে টানাটানি। চলে যাও এখান থেকে, যত সব। আঙ্কেল আঙ্কেল আমার কথাটা শুনেন। দ্যাট শালা। এবার কি হবে? দাঁড়াও, ওই বাড়িটা ট্রাই করে দেখি। কি হয়েছে? এত রাত্রে কি চাই? ঘর ভাড়া পাওয়া যাবে? একা? না না, ওই যে। কে, গার্লফ্রেন্ড? হ্যাঁ। না হবে না, এখানে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফকে ঘর ভাড়া দেওয়া হয়, কোনো ব্যাচেলার ছেলে মেয়েকে না। এটাও হলো না? না। তাহলে এখন উপায়? আমি তো চেষ্টা করছি, কি করব বুঝতে পারছি না। বুঝতে পারছি না মানে? এই সব কিছু তোমার জন্য। আমার জন্য? আমি কি করলাম? একটা রুম খোঁজার মুরুদ নেই, আবার বড় বড় কথা। আরে আরে, তোমরা দুজন এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করছো কেন? আর বলবেন না, তাহলে শুনুন। ও এই ব্যাপার, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের হেল্প করতে পারি। আপনি? হ্যাঁ আমি। তাহলে শুনুন, আপনারা দুইজন বেচালার বলে কোথাও ঘর ভাড়া পাচ্ছেন না, বা আশেপাশে কোনো হোটেল আছে কি না সেই ব্যাপারে কোনো ধারণা নেই। এখন হলো ডিজিটাল যুগ, রাস্তায় ঘুরে ঘুরে কেউ ঘর ভাড়া খোঁজে নাকি? দাদা প্লিজ, আপনি আমাদের জন্য একটা রুম ম্যানেজ করে দেন না। ঠিক আছে ঠিক আছে, আগে তোমার ফোনটা দাও। আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার অনেক ক্লান্ত লাগছে। আর একটু ওয়েট করো, তারপরে আমরা রুমে চলে যাব। আসুন, ভিতরে আসুন। এটা হলো আপনাদের রুম। আপনাদের দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, এখন রেস্ট করুন। কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবেন। দেখ, কেউ কল রিসিভ করছে না। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। এখন কি যে করি আমি? আরে তুমি এরকম করছো কেন? কি হয়েছে? বারবার কল করছি, কেউ কল রিসিভ করছে না। তুমি একটু শান্ত হও, হয়তো ওরা ব্যস্ত আছে। এখন কি করবা? যা টাকা পয়সা ছিল সব তো শেষ, কাল থেকে খাবো কি? কোনো না কোনো ব্যবস্থা হবেই। আজ 15 দিন ধরে তো ব্যবস্থা করেই যাচ্ছ, কিছু তো করতে পারলে না। এইভাবে আর কয়দিন চলবে? আরে আসিফ, কি হয়েছে? কোনো প্রবলেম? হ্যাঁ, যা টাকা পয়সা ছিল সব শেষ।
কোনো কাজও খুঁজে পাইনি। আরে তুমি আগে বলবে না তোমার কাজ লাগবে? এই শহরে আমার 7টা বাড়ি, 6টা ফ্ল্যাট, 5টা হোস্টেল আছে, আরো কয়েকটি প্রপার্টি আছে। আচ্ছা, ও বাবা রে, পাশাটা গেল রে। সোহান, আসিফকে ফোন কর দোষ। হ্যালো। আরে দোস্ত, তোরা এতদিন কোথায় গায়েব হয়ে গেছিলি? তোদের জন্য তো গায়েব হয়ে গেছিলাম। তোরা কেমন আছিস রে দোস্ত? হ্যাঁ, আমরা অনেক ভালো আছি। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, আমরা এখন অনেক হ্যাপি। আমরা এখানে পার্মানেন্টলি সেটেল হয়ে গেছি। আর হ্যাঁ, একটা খুব ভালো জব পেয়েছি। আর আমাদের দুজনের এখান থেকে দিব্যি চলে যায়। আর শোন, আমরা এখন দার্জিলিংয়ে হানিমুনে যাচ্ছি। ও, তোমরা দুজন ওখানে বিয়ে করে হানিমুন করে বেড়াচ্ছ, আর তোমাদের জন্য নাসরিনের কাকার হাতে মার খেতে খেতে আমাদের পাশাটা একবারে বাদুরের মতন হয়ে গেল। আরে এভাবে বলছিস কেন? তোরা তোরা তো আমার জিগরি দোস্ত, বন্ধুর জন্য এটুকু সহ্য করতে পারবি না? আরে ভাই, সহ্য করেই তো আজ আমাদের এই দশা। সরি দোস্ত, আমাদের জন্য তোদের অনেক কষ্ট করতে হয়েছে। তো থাক, আর সরি বলতে হবে না। তাহলে সহ্য করে যা মেরে দোস্ত, আবার পরে কথা হবে, ওকে? এই জন্যে বলে ভাই, কারোর উপকার করতে নেই, ঝাড়ের বাস ঝাড়ে থাকাই ভালো। তোমরা যদি হোটেল, রুম, শপ, রিসোর্ট ইটিসি রেন্টে দিতে চাও, তাহলে টুলেট অ্যাপসে সমস্ত ডিটেলস দিয়ে পোস্ট করো। টুলেট অ্যাপস সম্পূর্ণ ফ্রি, পোস্ট করতে 1 টাকাও লাগে না। একটা রুম ভাড়া দেওয়ার জন্য পোস্ট করলে পোস্টে অ্যাপ্রুভ হলে 50 টাকা কমিশন পাবে। আর পোস্ট অ্যাপ্রুভ হলে তুমি তো ইজিলি ভাড়াটাও পেয়ে যাবে। এটা কিন্তু একটা দারুণ অ্যাপ। টুলেট অ্যাপস পুরোপুরি 100% বিশ্বাসযোগ্য। 1 লক্ষের বেশি ডাউনলোড রয়েছে। এখানে ভাড়ার জন্য মালিক সাথে সরাসরি কথা বলবেন, কোনো প্রকারে বোকার ছাড়া। কোন প্রপার্টি পছন্দ হলে মালিক সাথে ডাইরেক্ট লেনদেন করবেন। টুলেট একদম ফ্রি। পিনটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। টুলেট ডাউনলোড করুন।